বহু হাজার বছর আগে রাজা বিক্রমের কাছে একটা চমৎকারী বোতল ছিল। তার ভেতরে একটা জাদুকরী মেয়ে ছিল, যার জাদুর ব্যবহার রাজা নিজের শত্রুদেরকে মারার জন্য করত। একদিন রাজা বিক্রমের কথা মতো ওই মেয়েটা দরবারের এক পণ্ডিতকে সে নির্দোষ হওয়া সত্ত্বেও বিষ দিয়ে দিয়েছিল। পণ্ডিত মরার আগে ওই মেয়েটাকে অভিশাপ দিয়ে যায়। এই জাদুকরী মেয়ে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজকের পর যে ব্যক্তি তোমাকে বোতলের বাইরে বার করবে সে নিজেই তোমার শিকার হয়ে যাবে। আর এখন থেকে তুমি জাদুকরী মেয়ে নও, শয়তানি ডাইনি হয়ে বাইরে আসবে, বোতলের ডাইনি। এই ঘটনার পরে রাজা বিক্রম ওই বোতলটা তহখানায় লুকিয়ে দেয়। দিন পেরোতে লাগলো। রাজার মন খুব খারাপ থাকত, কারণ পণ্ডিতের অভিশাপ দেওয়ার পরে সে জাদুকরী মেয়েটাকে বাইরে ডাকা বন্ধ করে দিয়েছিল। এক রাতে যখন রাজা নিজের ঘরে বিশ্রাম করছিল, তখনই তার ভাই আক্রম তার মহলে আক্রমণ করে দেয়। গুরুতর যুদ্ধ হলো আর রাজা বিক্রম হারতে লাগলো। এখন ও আর থাকতে পারল না, আর সে বোতল খোঁজার জন্য তহখানার দিকে এগোলো। বোতল তহখানার একেবারে ভেতরে লুকোনো ছিল। রাজা ওই বোতলটা নিল আর সেটা খুলতেই যাচ্ছিল, আর হঠাৎ করে থেমে গেল। পণ্ডিতের অভিশাপের কথা মনে পড়ে যায় আর সে ভয় পেয়ে গেল। আর কিছুক্ষণ পরে সে সাহস করে ওই বোতলটা খোলার সিদ্ধান্ত নিয়ে নিল। সে এক হাতে বোতল ধরল আর অন্য হাত দিয়ে বোতলের মুখে মারতে লাগলো। কিছুক্ষণ পর বোতলে নড়চড় শুরু হয়ে গেল। রাজার মনে হলো যে এবার জাদুকরী মেয়ে আবার বাইরে চলে আসবে, কিন্তু হঠাৎ বোতলের রং পাল্টে গেল আর দেখতেই দেখতেই বোতল থেকে ধোঁয়া বেরোতে লাগলো। রাজা বিক্রম এটা হবে বলে একেবারে আশা করেন। আরে, এসব কি হচ্ছে? এরকম তো আগে কখনো হতো না। মনে হচ্ছে এটা ওই পণ্ডিতের অভিশাপের কারণেই হচ্ছে। মানে এবার এই বোতল থেকে ডাইনি বের হবে। রাজা বিক্রম ভয় পেয়ে গেল আর সে ওই বোতলটা ওখানেই ছুঁড়ে দিল, কিন্তু ধোঁয়া এখনো বেরিয়ে যাচ্ছিল। রাজা দরজার দিকে দৌড়ল, কিন্তু দরজা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ও পেছনে মুড়ে ধোঁয়ার দিকে দেখল। ধোঁয়ার মধ্যে একটা ডাইনির ছায়া দেখতে পাওয়া গেল, আর ওর জোরে জোরে হাসার আওয়াজ তহখানার মধ্যে ঘুরতে লাগলো। রাজা বিক্রম ওই আওয়াজ শুনে আরো ভয় পেয়ে গেল। এখন আস্তে আস্তে ধোঁয়া কম হয়ে গেল, আর ওখানে একটা ভয়ঙ্কর ডাইনিকে দেখা গেল। কেমন আছেন মহারাজ? অনেকদিন পর আমাকে মনে করলেন। আজ আমি আপনাকে জিজ্ঞেস করব না যে কাকে শাস্তি দিতে হবে, কারণ আমি জানি আজকে আমার শিকার আপনি নিজেই। আপনি নিজে আমার কাছে আসবেন নাকি আমি ওখানে আসব? খবরদার, যদি তুমি আমার কাছে আসার কথা ভেবেছো, আমি তোমার মহারাজ, তুমি আমাকে মারতে পারবে না। আপনি ওই বোতলের মহারাজ ছিলেন, আমি বোতলের ডাইনি, আর আমার কোনো মহারাজ নেই। যে কেউ আমাকে বাইরে বার করবে সে মারা পড়বে। এইটুকু বলে ওই ডাইনি হাসতে লাগলো। আমি বলছি তুমি ফেরত বোতলে চলে যাও। হ্যাঁ, চলে যাব, কিন্তু আপনাকে সঙ্গে নিয়েই তবে যাব। ডাইনি হঠাৎ রাজার কাছে গেল
আর নিজের হাতে ওকে জেঁকে ধরল। রাজা বেরোনোর অনেক চেষ্টা করলো, কিন্তু সে বেরোতে পারল না। ডাইনি আবার ধোঁয়া হয়ে গেল আর রাজাকে নিয়ে ওই বোতলে চলে গেল। বোতল আগের মতো হয়ে গেল আর ওখানেই তহখানায় পড়ে রইল। বাইরে দরবারে আক্রমকে নতুন রাজা ঘোষণা করা হলো। রাজা বিক্রম এই রাজ্য ছেড়ে পালিয়ে গেছে, কারণ যদি সে না পালাতো তাহলে নিশ্চিতভাবে আমার হাতে মারা পড়তো। প্রধান বাবু, রাজ্যের প্রধান সামনে এগিয়ে আসে। এখন আমি ওই জাদুকরি বোতলটা দেখতে চাই, যার সাহায্যে বিক্রম এতগুলো লড়াই জিতেছে। আমি ওই জাদুকরি মেয়ের জাদু দেখতে চাই। মহারাজ, ওই বোতলটাকে অভিশাপ দেওয়া হয়েছে। যে কেউ সেটা খুলবে তাহলে সে ওই ডাইনির হাতে মারা পড়বে। এ অবশ্যই মিথ্যে বলছে। এ চাই না যে আমি ওই বোতলটা দেখি। আমি কিছু শুনতে চাই না। যাও আর ওই বোতলটা নিয়ে এসো। প্রধান বাবু দুজন সৈনিককে ইশারা করলো আর তারা তক্ষুনি গিয়ে তহখানা থেকে বোতল নিয়ে আসে। সৈনিক প্রধান বাবুর হাতে বোতলটা ধরিয়ে দেয় আর প্রধান বাবু রাজা আক্রম বোতলটাকে ভালো করে দেখল আর আবার প্রধান বাবুকে দিয়ে বলল, বাইরে বার করো ওকে। প্রধান বাবু ভয় পেয়ে গেল আর ভয় পেয়ে বলল, ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমি জানি না। রাজা বিক্রম আমাদের কখনো বলেননি। আমি সব জানি। এই সব তোমাদের ষড়যন্ত্র, যাতে আমি জাদুকরি মেয়েকে না পাই, কিন্তু আমি একে নিয়েই ছাড়ব। রাজা আক্রম রেগে উঠে পড়ে আর ওই বোতলটা মাটিতে জোরে ছুঁড়ে দিল। দরবারের সবাই ভয় পেয়ে গেল। বোতল মাটিতে পড়ে যাওয়ার কারণে সেটা ভাঙতে লাগলো আর হঠাৎ করে ফেটে গেল। ফেটে যাওয়ার কারণে সেটা থেকে ধোঁয়া বেরোতে লাগলো। সেটা দেখে আক্রমও একটু ভয় পেয়ে গেল। পুরো দরবারে ধোঁয়া ছড়িয়ে পড়ল আর ডাইনির হাসার আওয়াজ আসতে লাগলো। ধোঁয়া কম হওয়ার পর মাটিতে রাজা বিক্রমের লাশ দেখতে পাওয়া গেল আর তার উপরে পা রেখে একটা ডাইনি দাঁড়িয়েছিল। ওই ডাইনিটাকে দেখে দরবারের সবাই ভয় পেয়ে গেল আর মহলের বাইরে পালাতে লাগলো। আরো একটা শিকার। ডাইনি রাজা আক্রমকে তুলে নিল আর তার তরোয়াল নিয়ে তার মাথাটা ধড় থেকে আলাদা করে দিল। ডাইনি তরোয়ালে রাজা আক্রমের মাথা ফাঁসিয়ে দিয়ে সেটা সিংহাসনে রেখে দিল। ডাইনি তারপর বাইরে এলো আর নিজের মুখ দিয়ে আগুন বের করে পুরো মহলে আগুন লাগিয়ে দিল। মহল পুড়ে ছাই হতে লাগলো। ডাইনি খোলা আকাশে উড়তে লাগলো। ডাইনির বোতল ভেঙে যাওয়ার কারণে সে এখন স্বাধীন হয়ে গেছিল আর এখন যে কেউ ওর রাস্তায় আসছিল সে তাকে মারতে শুরু করেছিল। ভীমপুর গ্রামে গত 10 বছর ধরে সবাই অন্ধকার হওয়ার পরে নিজের নিজের বাড়ি থেকে বাইরে বেরোয় না। অন্ধকার হওয়ার পরে ভীমপুর গ্রামে বিনুনি করা ডাইনি ঘুরে বেড়ায়। আজ আমাকে যে হোক করে বাঁচিয়ে নাও এই বিনুনি করা ডাইনির থেকে। হে ভগবান, বাঁচিয়ে নাও, প্লিজ বাঁচিয়ে নাও, ভগবান বাঁচিয়ে নাও। তখনই জোরে জোরে হাওয়া বইতে শুরু হয়ে যায় আর রাজুর ভয় আরো বেশি বেড়ে যায়। ওর ঘাম বেরোতে শুরু হয়ে যায়। ও বারবার পেছনে ঘুরে ঘুরে দেখে যাচ্ছিল। না না না, পেছনে কেউই নেই, কেউ নেই। কিন্তু রাজু
যখনই সামনে তাকালো, চুলের বিনুনি করা ডাইনি ওর ঠিক সামনে দাঁড়িয়েছিল। না না, বাঁচাও বাঁচাও আমাকে কেউ, বিনুনিওয়ালা ডাইনি এসে গেছে। রাজু দৌড়ে যাচ্ছে আর পেছন থেকে বিনুনি চুল চলে আসে, রাজুর পায়ে জড়িয়ে ধরে আর তারপর ডাইনি নিজের চুল দিয়ে রাজুকে টেনে কুয়ো অবধি নিয়ে যায়। না না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। ডাইনি রাজুর কোনো কথা শুনলো না আর ওকে কুয়োতে ঠেলে দিল। রাজু সাঁতার কাটতে জানে না, ও জলে হাত পা ছুঁড়তে ছুঁড়তে শেষে মরে যায়। গ্রামের কোনো লোক রাজুর সাহায্য করতে পারল না। পরের দিন রাজুর লাশ কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে। গ্রামের লোকেরা রাজুর জন্য আফসোস করছিল, কিন্তু তাদের মনে বিনুনিওয়ালা ডাইনির ভয়ও ছিল। কিছুদিন পর গ্রামে এক নববিবাহিত স্বামী স্ত্রী আসে। দুজনের জুটি খুব ভালো ছিল, সবাই ওদেরকেই দেখে যাচ্ছিল। মোহন, সবাই আমাদেরকে এইভাবে কেন দেখছে? আরে তুমি চিন্তা করছো কেন? গ্রামে আমরা নতুন এসেছি, সেই জন্য হয়তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এমনিতেও এটা গ্রামের লোকেদের স্বভাব। আমার কিন্তু খুব অদ্ভুত লাগছে। আগে গিয়ে ফ্রেশ হয়ে নি, তারপর গ্রামের সবার সঙ্গে কথা বলবো, তারপর তোমার আর অদ্ভুত লাগবে না। মোহন ওই মহিলার বাড়িতে যায়, যেখানে ও ভাড়ার জন্য ঘরের কথা বলেছিল। কি আপনার এই গ্রামে ট্রান্সফার হয়েছে? হ্যাঁ কাকি। কাকি বারবার প্রিয়ার বিনুনি চুলের দিকে দেখে যাচ্ছিল। এটা দেখে প্রিয়া আরো বেশি চিন্তায় পড়ে গেল। কাকি, আপনি আমার চুলের দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন? আপনি নয়, শুধু গোটা গ্রামের লোক আমাদের দুজনকে এইভাবে দেখছে যেন কোনো ভূত দেখে ফেলেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি। এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনির ছায়া ঘুরে বেড়ায়, সেই জন্য এই গ্রামে কেউ চুলে বিনুনি করে না। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে চুল কেটে ফেলো আর এই গ্রাম ছেড়ে কোথাও চলে যাও, নাহলে ওই বিনুনিওয়ালা ডাইনি তোমাদের দুজনকে মেরে ভূত বানিয়ে দেবে। এসব এখানে এরা কি বলে যাচ্ছে? ভূত প্রেত, আমি এসব বিষয় একদম বিশ্বাস করি না। আমি চুল কাটবো না। এই চুল বাড়ানোর জন্য আমার কত বছর লেগে গেছে, ব্যাস সেটা শুধু আমিই জানি। আমি চুল কাটছি না। কাকি, আপনি এখানে আপনার ঘর দেখিয়ে দিন। কাকি কিছুই বলল না, শুধু আঙুল দিয়ে পাশের একটা ঘরের দিকে ইশারা করে দিল। রিয়া আর মোহন ওই ঘরের ভেতরে ঢুকে পড়ল। ওদের দুজনেরও বুড়ি কাকির কথায় বিশ্বাস ছিল না। মোহন, তুমি বেছে বেছে এই গ্রামটাই পেলে? এখানে সবাই বিনুনিওয়ালা ডাইনি থেকে ভয় পায়। সত্যি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে কি হবে? কি তুমিও এই বোকা গ্রামের লোকেদের কথা বিশ্বাস করছো? মোহন, তবু সত্যি কি এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনি থাকতে পারে? আমি তো এইসব কিছু প্রথমবার শুনছি। আর এমনিতেও যদি এইসব সত্যি সত্যি হতো তাহলে আমাদের সেই নিয়ে অত ভাবা উচিত নয়। আমরা এই গ্রামে শুধু কয়েকদিনের অতিথি। দুজন একে অপরের সঙ্গে কথা বলতে বলতে শুয়ে পড়ল। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। মাঝ রাতে প্রিয়া ভয় পেয়ে উঠে পড়ে। এমন মনে হলো যেন কেউ আমার নাম নিয়ে ডাকছে আমায়। প্রিয়া মোহনের দিকে তাকালো, তারপর অন্য দিকে দেখলো।
ওর ঠিক পাশে বিনুনিওয়ালা ডাইনি বসেছিল। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, ওখানে দেখো, ওখানে কে দেখো। ওঠো মোহন। কে তুমি? তোর মরণ। প্রিয়া আর মোহন দরজা দিয়ে বাইরে পালাচ্ছিল, কিন্তু ডাইনি প্রিয়াকে ওর চুল ধরে টেনে নেয় আর ওকে আবার বিছানায় টেনে নেয়। বাঁচাও! বিনুনিওয়ালা ডাইনি মোহনকে নিজের চুল দিয়ে গলা টিপে মেরে দেয়। প্রিয়া দৌড়তে দৌড়তে হাঁপিয়ে পড়ে। ওখানেই পাশে বট গাছের লম্বা লম্বা ডালের সাহায্যে ও লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছিল। আস্তে আস্তে ওই ডাল ডাইনির চুলে বদলে যায়। প্রিয়া ভয় পেয়ে যায়, আর যখনই ও ওপরের দিকে তাকালো তখন ডাইনি নিজের চুল দিয়ে প্রিয়াকে ওপরের দিকে টেনে নেয়। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই গ্রামে শুধু আমারই চুল থাকবে। তুই যদি চাস আমি তোকে ছেড়ে দিই তাহলে ঠিক আছে, যা। ডাইনি প্রিয়াকে ওপরে গাছ থেকে নিচে ছেড়ে দেয়। পরের দিন রক্তে লথপথ প্রিয়ার মৃতদেহ সব গ্রামবাসীরা দেখে। এটা দেখে গ্রামের সবাই তান্ত্রিককে ডাকার সিদ্ধান্ত করল। সন্ধে অবধি তান্ত্রিক গ্রামে চলে আসে, আর সেই বট গাছের ঠিক নিচেটায় নিজের যজ্ঞ শুরু করে দেয়। ওই গাছের কাছে ডাইনির চুল অবধি পেয়ে যায় ওই তান্ত্রিক। এই ডাইনি, আমার সামনে আয়। আমি জানি তুই এখানেই কোথাও আছিস। তাড়াতাড়ি সামনে আয় ডাইনি। এই তান্ত্রিক, তোর কি চাই? তো এখানে মেরে ঝুলিয়ে দেব। আমি যা যা জিজ্ঞেস করব সেগুলোর সঠিক সঠিক উত্তর দিতে থাক, না হলে ভালো হবে না। তুই আমার শক্তির ব্যাপারে জানিস না ডাইনি। তুই ভাবতেও পারবি না আমি তোর সেই অবস্থা করে দিতে পারি। তুই এদের সবাইকে কেন মারছিস? আমিও এই গ্রামেই থাকতাম। আমার নাম গঙ্গা। ওই ঠাকুর 12 বছর আগে। আরে গঙ্গা, তুই আমাকে বিয়ে করে নে। তোর চুল আমায় খুব ভালো লাগে। বিয়ে আমি তোর সঙ্গে করব না। তোর মতো নোংরা লোক আমি কোথাও দেখিনি। আচ্ছা, তাহলে আমার নোংরামিটাও দেখে নে এবার। ওই ঠাকুর আমার চুল ধরলো আর আমাকে গ্রাম থেকে বাইরে টেনে টেনে নিয়ে গেল। আমার পুরো শরীর ছিলে গেল। আমি শুধু কাঁদতেই থাকলাম। কেউ আসেনি আমাকে বাঁচানোর জন্য। ও আমাকে টানতে থাকলো যতক্ষণ না আমি মরে গেলাম। এই জন্য আমি এই গ্রামের সবার থেকে প্রতিশোধ নিচ্ছি। তাহলে এর মানে তুই গ্রামের সবাইকে মারতে থাকবি? হ্যাঁ, যদি পারি তাহলে তোকেও মেরে ফেলবো। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে দিল। ডাইনি ছটপট করল, আর শেষে ডাইনি তান্ত্রিকের বোতলে বন্দী হয়ে গেল। তান্ত্রিক বোতল ওঠালো আর জঙ্গলের দিকে রওনা দিল। ওই বোতলের ভেতর থেকে ডাইনি চিৎকার করলো, কিন্তু ও বাইরে বেরোতে পারছিল না। বিনুনিওয়ালা ডাইনি এখন বোতলে বন্দী হয়ে গেছে।